সবাইকে চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। আজকে যে আলোচনার বিষয় এখানে দেখো লেখা আছে আনন্দমঠ উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই আনন্দমঠ উপন্যাস নিয়ে আজকে আলোচনা চলবে। তো আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু সম্পর্কে আলোচনার আগে আমি এখানে আগে শর্ট কোশ্চেনগুলো লিখেছি। দেখো এই শর্ট কোশ্চেনগুলো তোমরা এদিকটা পুরো শর্ট কোশ্চেন লেখা আছে। এই শর্ট কোশ্চেনগুলো যদি দেখতে অসুবিধা হয় আমি বলবো ভিডিও চলাকালীন জুম করা যাবে, জুম করে নেবে, তাহলে জুম করলে তোমরা দেখতে হবে কোশ্চেন। এখানে কোশ্চেন লেখা হয়নি, উত্তর আকারই লেখা আছে। যাই হোক, যদি অসুবিধা হয় বলবে, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, এখানে যে কোশ্চেনগুলো তুলে ধরেছি, প্রথম কোশ্চেন লেখা আছে প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। এটা 1865 সালে লেখা হয়েছিল। প্রথম ঐতিহাসিক উপন্যাস আনন্দমঠ, এটা 1882 সালে। তাহলে প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী, কিন্তু প্রথম ঐতিহাসিক উপন্যাস হলে তখন হবে আনন্দমঠ, 1882 সালে। দ্বিতীয় ঐতিহাসিক উপন্যাস দেবী চৌধুরানী, এটা 1884 সালে লেখা হয়েছিল। এটা রংপুর বিদ্রোহকে নিয়ে লেখা হয়েছিল। আনন্দমঠ উপন্যাসতেও লেখা হয়েছিল 76 মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে। প্রথম রাজনৈতিক উপন্যাস এটা হবে রাজসিংহ, 1882। বাংলায় 76 মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে এই উপন্যাসটা লেখা হয়েছিল। 76 মন্বন্তর যেটা 1176 বাংলা, ইংরাজি 1770, এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ সেই সময় হয়েছিল 1763 থেকে 1800। এটা দীর্ঘ মেয়াদী একটা কৃষক বিদ্রোহ ছিল, মানে উপনিবেশিক আমলের প্রথম কৃষক বিদ্রোহ এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এবং দীর্ঘদিন ধরে প্রায় 40 বছর ধরে হয়েছিল। তোমরা জানো যে এই যুদ্ধটা, যে এখানে সন্ন্যাসীদের যে কথা বলা হয়েছে, তারা উত্তরবঙ্গের সন্ন্যাসী বছরের একটা নির্দিষ্ট দিনে তারা উত্তর ভারত এবং বাংলার বিভিন্ন স্থানে তারা তীর্থ করতে যেত, এবং ফেরার পথে তারা বিভিন্ন জমিদার বা মহাজন বা প্রভাবশালীদের বা সাধারণ মানুষদের থেকে তারা বিভিন্ন ধরনের রসদ সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করত। কিন্তু ইংরেজরা তাদের সেই তীর্থ উপরে, যে তারা তীর্থ করতে যেত, সেটার উপর তারা একসময় কর বসিয়েছিল, যার জন্য সেটা তাদের একটা সমস্যার সম্মুখীন করেছিল এই তীর্থকর। এছাড়া তারা রেশম ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। এই রেশম ব্যবসার ক্ষেত্রেও তাদের অনেক সমস্যা সৃষ্টি করেছিল ইংরেজরা, বিভিন্ন ধরনের যে কর তাদের উপরে চাপানো হয়। এইভাবে সন্ন্যাসী বিদ্রোহে তারা যে সূচনা করেছিল, এটা কারণ ছিল। তারপরে হচ্ছে প্রথম বঙ্গদর্শন পত্রিকায় এই ও পরে গ্রন্থের আকারে প্রকাশিত হয়। প্রথম বঙ্গদর্শন পত্রিকায় এই আনন্দমঠ উপন্যাসটা 1872 সালে এটা প্রকাশিত হয়েছিল। পরে গ্রন্থের আকারে প্রকাশ হয়েছিল 1882 সালে। উপন্যাসটিকে স্বদেশ প্রেমের গীতা বলা হয়, কারণ এই উপন্যাসের মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ, স্বদেশ প্রেম, মাতৃভূমির জন্য তারা শেষ পর্যন্ত বিদ্রোহ করেছিলেন, বিদ্রোহের অনুপ্রেরণা পেয়েছিলেন, যার জন্য এটা স্বদেশ প্রেমের গীতা বলা হয়। এটি দ্বাদশতম গ্রন্থ উপন্যাস। উপন্যাসটিকে বিদেশি লেখক ওয়াল্টার স্কটের লেখা ওল্ড মর্টালিটি এই গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে। যে বিদেশি লেখকের ওয়াল্টার স্কটের লেখা ওল্ড মর্টালিটি এই গ্রন্থটি সন্ন্যাসী বিদ্রোহের মতোই একটা ঘটনা। সেটা হচ্ছে যে স্কটল্যান্ডের সন্ন্যাসীরা ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যখন রাজা ছিলেন, সেই সময় তার বিরুদ্ধে তারা এই সন্ন্যাসীরা, স্কটল্যান্ডের সন্ন্যাসী যারা, তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাই ভারতের এই সন্ন্যাসীর বিদ্রোহের সঙ্গে স্কটল্যান্ডের সন্ন্যাসীদের বিদ্রোহের মিল আছে, তাই এটা এভাবে এই জন্য বলা হয়েছে। তারপর হচ্ছে উপন্যাসটিকে প্রয়াত নীলদর্পণ নাটকের লেখক দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসটির ইংরেজি অনুবাদ, উপন্যাসটি বিভিন্ন ভাষায় তামিল, তেলেগু, হিন্দি এবং ইংরাজি এইসব ভাষাতে অনুবাদ হয়েছিল। এখানে এই অনুবাদ যেটা করা হয়েছিল, তখন বইটার ইংরাজি যে বই সেটার নাম দেওয়া হয়েছিল দ্য ওয়ে অফ ব্লিস। এটা অন্য কেউ নয়, এটা বঙ্কিমচন্দ্রেরই লেখা, শুধুমাত্র এটাকে অনুবাদ করা হয়েছিল। তারপর যে
বঙ্কিমচন্দ্র 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। এই গানটির ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ, যেটাকে পরাধীন ভারতের জাতীয় সঙ্গীত বলা হতো। এটা বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম গান, এই গানটি অরবিন্দ ঘোষ ইংরেজিতে অনুবাদ করেছিল। তারপরে বন্দে মাতরম গানটিতে প্রথম সুর দেন যদু ভট্ট। এই যদু ভট্ট নামটা মনে রাখবে, প্রথম সুর দিয়েছিল। তারপর 1896 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম এই গানটা পরিবেশন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর গানটা প্রথম করেছিলেন, কিন্তু সুর দিয়েছিলেন যদু ভট্ট। ঠিক আছে। এরপরে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের জাতীয় সঙ্গীত ছিল লা মার্সাইল। ফ্রান্সের যখন ফরাসি বিপ্লব হয়, ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষরা যখন তারা বিদ্রোহ করেছিল, তোমরা ক্লাস 9-এ পড়েছো, সেখানে রাজাদের, স্বৈরাচারী রাজাদের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই সময়কার তাদের যে একটা জাতীয় সঙ্গীত ছিল, এই যে লা মার্সাইল, এই সঙ্গীতের মাধ্যমে তাদের মধ্যে একতাবোধ গড়ে উঠেছিল। তারপরে ভিকাজি রুস্তম মাদাম কামা জার্মানিতে 1907 খ্রিস্টাব্দে দেবনগরী মানে সংস্কৃত অক্ষরে লেখা, দেবনগরী হরফে লেখা বন্দে মাতরম, এই লেখা পতাকার মধ্যে লেখা ছিল বন্দে মাতরম সংস্কৃত অক্ষরে, ভারতের পতাকা উত্তোলন করেন। এটা জার্মানিতে উত্তোলন করেছিল 1907-এ। এবং ভারতের প্রথম যিনি পতাকা তৈরি করেন, যদি বলা হয় কে ভারতের পতাকা প্রথম তৈরি করেছিলেন, তখন কিন্তু এই ভিকাজি রুস্তম মাদাম কামা, সংক্ষেপে আমরা মাদাম কামা বলি। আর তিনি জার্মানিতে প্রথম 1907 সালে এই ভারতের ত্রিবর্ণের পতাকা, এখনকার যে বর্তমান যে পতাকা সে বর্ণ ছিল না, এই পতাকা কিন্তু কিন্তু পতাকা একটা তৈরি করেছিলেন, সেটাতে সংস্কৃত অক্ষরে লেখা ছিল বন্দে মাতরম। এই পতাকাটা উত্তোলন করেন, তৈরিও করেছিলেন প্রথম। বিপ্লবী অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্রকে স্বাদেশিকতার গুরু বলেছেন। কে তাকে স্বাদেশিকতার গুরু বলেছে? এটা অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্রকে বলেছে। প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি নামটি আনন্দমঠ উপন্যাস থেকে গ্রহণ করেছিলেন। প্রমথনাথ মিত্র যে অনুশীলন সমিতি গঠন করেন বাংলায়, সেই অনুশীলন সমিতির গঠনের যে অনুপ্রেরণা, সেটা কিন্তু এই আনন্দমঠ উপন্যাস থেকেই পেয়েছিলেন। তারপর হচ্ছে এই উপন্যাসের কয়েকটি চরিত্র ভবানন্দ, জীবানন্দ আছে, সত্যানন্দ আছে, মহেন্দ্র এবং কল্যাণী। এখানের মধ্যে যে একমাত্র নারী চরিত্র হচ্ছে কল্যাণী। আর প্রধান যে চরিত্র যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই সত্যানন্দ। এরপরে এই যে প্রধান চরিত্র সত্যানন্দ লিখে দিয়েছে এখানে। বন্দে মাতরম কথার অর্থ কি? বন্দনা করি মায়ের। ঠিক আছে, এই কথার অর্থ বন্দনা করি মায়ের। জনগণ মন গানটি 1950 24শে জানুয়ারি জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল। কবে জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল? যে এখন যে জাতীয় সঙ্গীত যেটা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটা 1950 24শে জানুয়ারি জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল। ব্রিটিশ বিরোধী দেশাত্মবোধ প্রচারের অভিযোগে উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ইংরেজরা শেষ পর্যন্ত দেশাত্মবোধ জাগরণের কারণে ভারতবর্ষের মধ্যে যে দেশাত্মবোধ, মানে ভারতের মানুষদের মধ্যে যে ঐক্যবোধ বা স্বদেশ প্রেম গড়ে উঠেছিল, তার জন্য ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ঠিক আছে, এই কোশ্চেনগুলো এগুলো ঠিক করে লিখে নেবে। ভিডিও চলাকালীন তোমরা জুম করে দেখতে পারবে, অবশ্যই দেখা যাবে, আশা করি অসুবিধা হবে না। এরপরে যেটা বিষয়টা বলছিলাম যে আনন্দমঠ উপন্যাস যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা জানি আনন্দমঠ উপন্যাসটা 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। এখানে যে বিষয় নিয়ে এখানে যেখানে মানে যে বিষয়কে নিয়ে এখানে উপন্যাসটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে 76 মন্বন্তরে চলাকালীন যে একজন সম্ভ্রান্ত পরিবার, মানে ধনী পরিবার, যাদের আর্থিক সচ্ছলতা ছিল, সাধারণ মানুষের তো একটা করুণ দশা, বা 76 মন্বন্তরের সময় বহু মানুষ মন্বন্তরের কারণে মারা গিয়েছিলেন, কিন্তু যারা ধনী পরিবার ছিল তারাও নিঃস্ব হয়ে গিয়েছিল 76 মন্বন্তরের কারণে। সেই জন্য মহেন্দ্র এবং কল্যাণী, তার স্ত্রী কল্যাণী, দুজনে তারা কিন্তু তাদের নিঃস্ব হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত তারা শহরের পথে পা বাড়িয়েছিল। কিন্তু কালক্রমে বা ঘটনাক্রমে তারা কিন্তু একে অপরকে হারিয়ে ফেলার পরে কিন্তু দুজনে যেহেতু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন এখানে সন্তান দল, যে এখানে একটা কথা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে দিয়েছেন সন্তান দল বলে একটা সন্ন্যাসীদের কথা। সেই সন্তান দল সন্ন্যাসীদের প্রধান সত্যানন্দ এই কল্যাণীকে উদ্ধার করে তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তার একটা কন্যাও ছিল, কন্যা সহ তিনি আশ্রিতা হয়েছিলেন সত্যানন্দের এই আশ্রমে। এবং পরবর্তী সময়ে মহেন্দ্রকেও তাকে উদ্ধার করা হয়েছিল এবং তাদের আবার পুনরায় মিলন ঘটে। কিন্তু এখানে যে সন্তান দল বা এই যে ৭৬ মন্বন্তর, এই ৭৬ মন্বন্তরের কারণে সারা বাংলার মানুষের যে একটা করুণ দশা, একটা মর্মান্তিক চিত্র, মানে মানুষের প্রচুর মানুষের মৃত্যু, এই যে ইংরেজ সরকারি যে বিভিন্ন ধরনের যে উপনিবেশিক নীতি রাজস্ব যে বোঝা, যার জন্য কিন্তু ভারতে বহু মানুষের যে মৃত্যু হওয়ার কারণে তারা যে মানে গ্রাম ছাড়া হয়ে গিয়েছিল, তাদের জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিল। এখানে যে সন্তানদল কথা বলা হচ্ছে, যে সন্ন্যাসীদের কথা বলা হচ্ছে, তারা কিন্তু সেই সন্ন্যাসী ফকির ভিতর যে সন্ন্যাসী তাদের সেই কথা তিনি বলতে চাইছেন। তিনি বলতে চাইছেন তারা হচ্ছেন দেশ থেকে সন্ন্যাসী, যারা যে ইংরেজ উপনিবেশিক সরকারের বিরুদ্ধে যারা বিদ্রোহের পথে পা বাড়িয়েছে, যারা মাতৃভূমিকে উদ্ধার করার জন্য তারা ইংরেজদের কামানের গলার সামনেও মৃত্যুবরণ করতেও তারা প্রস্তুত। তাদের একমাত্র লক্ষ্য মানুষের মুক্তি, মাতৃভূমির মুক্তি। অতএব যে সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, সেই সন্ন্যাসী বিদ্রোহের দেশ সেবা বা দেশপ্রেমের মাধ্যমে যে দেশপ্রেম গড়ে উঠেছিল, যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসীদের মাতৃভূমি যে একমাত্র মানে উদ্ধার করা বা উপনিবেশিক শাসকের অবসান করাই একমাত্র লক্ষ্য, এইভাবে গল্পের শেষ পর্যন্ত শেষ করা হয়েছিল। কিন্তু এখানে আরো অনেক ধরনের কথা যেগুলো বলা আছে, যে যেটা বঙ্কিমচন্দ্র এই সন্তান দলের প্রধান সত্যানন্দের মাধ্যমে বলেছেন যে আমরা অন্য মাকে জানি না, শুধুমাত্র আমরা মাতৃভূমি মানে মাতৃভূমি জননীকেই আমরা চিনি। এখানে বন্দে মাতরম সঙ্গীতের যেটা অর্থ, যেটা তিনি বলেছেন যে বন্দনা করি মায়ের, এটা যেটা পরবর্তী সময়ে বিপ্লবীদের মূল মন্ত্রে পরিণত হয়েছিল। বিপ্লবীরা এই মন্ত্রে দীক্ষিত হয়ে শেষ পর্যন্ত ফাঁসির দড়িতে, যখন ফাঁসির দড়ি পড়তো তখনও কিন্তু এই বন্দে মাতরম গানটা তারা কিন্তু গাইতো। কোথাও যেন বিপ্লবীদের একটা মূল মন্ত্রে পরিণত হয়েছিল। এখানে বিষয়টা আমি কিছুটা লিখেছি। দেখো, পরাধীন ভারতবাসীর করুণ চিত্র নিপুণভাবে দেশবাসীর সামনে তুলে ধরে দেশবাসীকে ব্রিটিশ শাসকের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করেন। এই আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে বঙ্কিমচন্দ্র যে ৭৬ মন্বন্তরের কারণে যে মানুষের একটা করুণ চিত্র, মর্মান্তিক দৃশ্য, বহু মানুষের মৃত্যু, সেই চিত্রটাকে এখানে তুলে ধরে যে ব্রিটিশ শাসনের কারণে যে ভারতবাসীর মৃত্যু, সেটাকে এখানে কিন্তু তুলে ধরেছেন নিপুণভাবে। ৭৬ মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ সময়ের এক ঘটনা তুলে ধরেন। মন্বন্তরের কারণে পেটের দায়ে নিঃস্ব হয়ে সম্ভ্রান্ত ধনী পরিবার, যেটা বলছিলাম, মহেন্দ্র ও কল্যাণী শহরের পথে পা বাড়ায়, কিন্তু ঘটনাক্রমে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কালক্রমে সন্তান দলের প্রধান স্বামী এই সন্ন্যাসী সত্যানন্দ এর কাছে কল্যাণী ও কন্যা সন্তান সহ, মানে কল্যাণীর মেয়ে কন্যা সন্তান সহ আশ্রয় গ্রহণ করে এই সত্যানন্দের কাছে। পরে মহেন্দ্র ও কল্যাণীর মিলন ঘটান। সত্যানন্দ মহেন্দ্রের সামনে স্বদেশ প্রেম জাগানোর জন্য ৩টি মূর্তি দেখিয়েছিলেন তাকে। একটা হচ্ছে জগদ্ধাত্রী মূর্তি, আর একটা হচ্ছে কালী মূর্তি, আর একটা হচ্ছে দশভুজা দুর্গার মূর্তি। ৩টি মূর্তি তাকে যখন উদ্ধার করে মহেন্দ্র এবং কল্যাণের মধ্যে তিনি যখন মিলন ঘটান, উপনিবেশিক সরকারের যে শোষণ, যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহের জন্য তাকে যে আহ্বান করছেন, দেশপ্রেম জাগানোর একটা পদ্ধতি এখানে অবলম্বন করা হয়েছে। কিভাবে সে দেশপ্রেম বা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা অঙ্গীকার, সেটা সত্যানন্দ মহেন্দ্রকে ৩টে মূর্তি দেখিয়েছে, এটা বললাম, জগদ্ধাত্রী, কালী এবং দুর্গার মূর্তি। এখানে জগদ্ধাত্রীর মূর্তি দেখিয়ে তাকে বলছে যে তুমি এটা কার ছবি দেখছো। তখন তাকে সে বলেছিল যে জগদ্ধাত্রী
ঠাকুরের মূর্তি, জগদ্ধাত্রীর মূর্তি। তখন তিনি বলছেন এটা হচ্ছে যে ইংরেজদের আসার আগে, উপনিবেশিক শাসকের ভারতবর্ষে আগমনের আগে এটা হচ্ছে যে মায়ের সেই নিপুণ সর্বাঙ্গ সর্বসা, যার কোনো ত্রুটি নেই। এ হচ্ছে ইংরেজদের আসার আগে আমাদের যে মা, মাতৃভূমি যেমন ছিল। পরে আরেকটা তাকে পরের ঘরে একটা অন্য একটা মূর্তি দেখিয়েছে, কালী মূর্তি, মুন্ডমালা পরিহিত, যার শরীরে কোনো কাপড়ের ছিটে ফোঁটা নেই। চারিদিকে শ্মশানের একটা রূপ, হাহাকার একটা চিত্র, অন্ধকার। এই কালী মূর্তি দেখে তাকে বলা হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ? সে বলছে কালীর ঠাকুরের মূর্তি দেখছি, কিন্তু এখানে তিনি মহেন্দ্রকে বলছে যে তুমি শুধু কালী ঠাকুরকে দেখছো না, এর আগে যের আগে তোমাকে দেখালাম যে উপনিবেশিক বা ইংরেজ শাসকের ভারতবর্ষে আসার আগে মা যেমন ছিলেন সেটা জগদ্ধাত্রী ঠাকুরের মতো। কিন্তু ইংরেজদের আসার পরে যে যে শোষণ, যে তাদের অত্যাচার, এখন আমাদের যে মাতৃভূমি, মাতৃজননী, তার বর্তমান যে রূপ, ইংরেজ শাসকদের শোষণের কারণে ইংরেজরা তার শরীরে কাপড়ে ছিটে ফোঁটা পর্যন্ত রাখেনি, এবং চারিদিকে মৃত্যুর হাহাকার, অন্ধকার, এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে। তাই আমাদের মা যেমন ছিল, এটা করতে গেলে আমাদেরকে কিন্তু আমাদের মনের মধ্যে বিদ্রোহী মনোভাব জাগতে হবে, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধু আবেদন নিবেদন নয়, আত্মবলিদানের মধ্যে, মৃত্যুর মধ্য দিয়েও হলেও মাতৃভূমিকে রক্ষা করতে হবে। তাহলে কিন্তু আমরা সেই মাকে দেখতে পাবো যে তার সন্তানদের আগলে রাখে। এরপরে যে মূর্তিটা দেখিয়েছিল সেটা হচ্ছে দুর্গা ঠাকুরের মূর্তি, দশভুজা দুর্গা। তাকে বলতে চাইছে যে মা যেভাবে তার সন্তানদের আগলে রাখে, সে হচ্ছে দশভুজা মূর্তি, দুর্গা ঠাকুর। মানে মা যেমন ছিল, ইংরেজদের শোষণের কারণে, অত্যাচারের কারণে যেমন হয়েছে, মাতৃভূমি নগ্ন হয়ে গেছে। মা যেমন সন্তানদের আগলে রাখে, 10 হাত দশভুজা দুর্গা ঠাকুরের দেখিয়ে, তাহলে মা আমাদের কিভাবে আগলে রাখবে? মাকে মুক্তি দিতে হবে, তার জন্য আমাদের জীবন দান করতে হবে, নিজেকে উৎসর্গ করতে হবে। এইভাবে তার মনের মধ্যে ইংরেজ বিদ্বেষ, ইংরেজদের প্রতি হিংসা বা স্বদেশ প্রেম সত্যানন্দ মহেন্দ্রের মনে কিন্তু জাগিয়ে তুলেছিল। ঠিক আছে, এরপরে এইভাবে যে বললাম, এইভাবে ভারত মাতার দুর্দশার চিত্র তুলে ধরে দেশবাসীকে একটা বিদ্রোহের আহ্বান জানানো হয়েছে আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে। বঙ্কিমচন্দ্র মাতৃভূমিকে কখনো কখনো মা বলে সম্বোধন করেছেন, অর্থাৎ মায়ের মুক্তির জন্য সকল দেশবাসী ও যুবশক্তিকে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান করেন এবং দেশবাসীকে বলেন দেশ মাতা হলেন মা, স্বদেশ প্রেম হলো ধর্ম, দেশ সেবা হলো পূজা। মানে আমাদের এই দেশ মাতাই হচ্ছেন মা, আর দেশ, স্বদেশ প্রেম হলো ধর্ম। এই ধর্ম যদি আমাদের এক হয়, তবেই কিন্তু এই স্বদেশ মাতা, মা মাতৃভূমিকে ইংরেজদের হাত থেকে রক্ষা করা সম্ভব। আমাদের ধর্ম একটাই হওয়া উচিত, মাতৃভূমিকে উদ্ধার করা, উপনিবেশিক শাসনের অবসান করা। এই ধর্ম নিয়েই আমাদের এগোতে হবে, এটাই আমাদের এখন এই মুহূর্তে ধর্ম হওয়া উচিত। এইভাবেও একটা জাতীয়তাবোধ বা ভারতবাসীর মধ্যে একটা স্বদেশ প্রেম জাগানোর একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এরপরে হচ্ছে কখনো কখনো আবার বলেছেন যে আবার আমরা অন্য মাকে মানি না, জন্মভূমি, অন্য মাকে মানি না, জন্মভূমি জননী, আমাদের যে জননী, যার উপরে আমরা দাঁড়িয়ে আছে, যে আমাদেরকে আগলে রেখেছে,
স্বাধীনভাবে যেখানে জীবনযাপন করতে পারছি, এই মাতৃভূমি যদি আমরা মুক্তি দিতে না পারি, তাহলে কিন্তু আমাদেরও স্বাধীনতা থাকবে না। আমরা সেই অত্যাচার শোষণের মধ্যেই থাকব। অতএব এই মাকে আমাদের রক্ষা করতে হবে। এই মাতৃভূমিকে যদি রক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো। আমাদের উপরে যে অত্যাচার, সেগুলো সবকিছুই বন্ধ হবে। তারপরে আনন্দমঠ উপন্যাসে রচিত বন্দে মাতরম গান যে অর্থে ব্যবহার করেছেন, তাই পরবর্তীকালে বিপ্লবীদের মূল মন্ত্রে পরিণত হয়েছিল। বিপ্লবীরা বন্দে মাতরম ধ্বনি তুলে ফাঁসির দড়ি পড়তেন। এখানে যে বন্দে মাতরম কথার অর্থ এখানে বললাম, শর্ট কোশ্চেনে আছে যে বন্দনা করি মায়ের, প্রণাম করি আমার মাকে। মানে এখানে মাতৃভূমির বন্দনার জন্যে, মানে যে ভূমি অর্থাৎ আমাদের যে মাতৃভূমি, এই মাতৃভূমিকে রক্ষা করার জন্যই আমাদের ত্যাগী হতে হবে। মাতৃভূমির মুক্তি মানে আমাদের মুক্তি। তাই এই মাকে উপনিবেশিকদের থেকে রক্ষা করতে হবে। বিপ্লবীদের এই বিপ্লবীরা শেষ পর্যন্ত এই বন্দে মাতরম গানটিকে, ধ্বনিটাকে তারা তাদের বিদ্রোহের মন্ত্র হিসাবে শেষ পর্যন্ত ব্যবহার করেছিল। উপন্যাসটিতে সন্তান দল নামে সর্বত্যাগী সন্ন্যাসীদের কথা তুলে ধরেছেন। যে সন্ন্যাসীর কথা এরা বলছিলাম, যে এরা কিন্তু সেই সন্ন্যাসী নয়, এরা হচ্ছে সর্বত্যাগী সন্ন্যাসী, যারা মাতৃভূমির জন্য সর্বত্যাগী হয়েছে। যারা আত্মমুক্তির জন্য নয়, দেশ মাতার মুক্তির জন্য সর্বত্যাগী হয়েছে। নিজেদের মুক্তির জন্য নয়, দেশ মাতার মুক্তির জন্য সবকিছু ত্যাগ করেছে। যাদের একমাত্র লক্ষ্য মানুষের মুক্তি, দেশ মাতার মুক্তি, যারা ইংরেজ শাসনের অবসানের জন্য ব্রিটিশদের কামানের গলায় মৃত্যুবরণ করতেও প্রস্তুত। এইভাবে যুবকদের ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের অবসানের জন্য বিদ্রোহী করে তোলে। এইভাবে আনন্দমঠ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বাংলার যুব সমাজ গড়ে তোলেন অনুশীলন সমিতি, যুগান্তর দলের মতো বিপ্লবী সংগঠন। এই উপন্যাসটিতে যে স্বদেশ প্রেমের যে বিভিন্ন বিষয় তুলে ধরা আছে, বিভিন্ন কথা লেখা আছে, যার জন্য অনেকেই কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছিলেন। যেমন বলা হচ্ছে প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি গঠনের অনুপ্রেরণা কিন্তু এই উপন্যাস থেকেই পেয়েছিলেন, এবং যুগান্তর দল যে গঠন করা হয়েছিল সেটাও এই উপন্যাস থেকেই অনুপ্রাণিত হয়ে গঠন করা হয়। তাহলে এখানে যে সন্তান দলের কথা বলা হয়েছে, তারা কিন্তু শুধু সন্ন্যাসী নয়, তারা দেশ থেকে সন্ন্যাসী, দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেছে, মাতৃভূমি রক্ষা করার জন্য সবকিছু ত্যাগ করেছে। তারা এতটাই ত্যাগী হয়েছে, তাদের একটাই লক্ষ্য মানুষের মুক্তি, দেশ মাতার মুক্তি। দেশ মাতার মুক্তি মানে মানুষের মুক্তি। কিভাবে করতে হবে? না, উপনিবেশিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। প্রয়োজনে বলা আছে তারা ইংরেজদের কামানের গলার সামনে রুখে দাঁড়াতেও ভয় পাবে না। গলার সামনে তারা, গলার আঘাতে তারা মৃত্যুবরণ করতেও প্রস্তুত। এই ধরনের যে বিভিন্ন কথা এই আনন্দমঠ উপন্যাসে তুলে ধরা আছে, যার জন্য কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সরকাররাও ভয় পেয়েছিল। ভয়ের কারণেই এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে উপন্যাসটি যদি সবাই পড়ে, সবাই যদি জানতে পেরে যায় যে মর্মান্তিক চিত্র এখানে তুলে ধরা আছে, ৭৬ মন্বন্তরের সময় মানুষের কিভাবে মৃত্যু হয়েছিল, মৃত্যুর কারণ কি ছিল, ইংরেজরা কতটা দায়ী ছিল, যার জন্য শেষ পর্যন্ত সন্ন্যাসী ফকিরা বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। বিভিন্ন ধরনের কথাগুলো এখানে তুলে ধরে স্বদেশ প্রেম জাগানোর বিভিন্ন পদ্ধতিগুলো সব এখানে এই বিষয়টা এই উপন্যাসে তুলে ধরা হয়েছে, যার জন্য এই উপন্যাসটিকে কি বলা হয়, স্বদেশ প্রেমের
গীতা বলা হয়েছে। স্বদেশ প্রেম জাগানোর একটা পদ্ধতি, উপায় এই বইটাতে সে ধরনের বিষয়গুলো, অনেক বিষয়গুলোই তুলে ধরা আছে। ঠিক আছে, এরপরে তোমরা বইটা পড়ে নেবে, তোমাদের কাছে মানে বইও আছে। আমি মোটামুটি একটা কিছুটা হলেও তোমাদের বোঝাতে পেরেছি যে উপন্যাসটার বিষয়বস্তু, কিভাবে তাদের মধ্যে, ভারতীয়দের মধ্যে স্বদেশ প্রেম জাগানো হতো। যে যে কথাগুলো বললাম, যে বিভিন্ন বাণী মতো যে কথাগুলো লেখা আছে, যে সন্তান দল যে একটা সংগঠন, সর্বত্যাগী সন্ন্যাসী, বন্দে মাতরম, যে মাতৃভূমির বন্দনা, মায়ের বন্দনার কথা তুলে বলা আছে, যে তিনটি মূর্তির কথা এখানে বলা হলো, সবগুলোই হচ্ছে ভারতীয়দের মধ্যে স্বদেশ প্রেম জাগানোর উপায় হিসাবে, পদ্ধতি হিসাবে এই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। এরপরে আমরা পরের যে ভিডিওটা যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে এরপর যেটা আছে তোমাদের বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দের, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থেকো। আর বলবো, ভালো লাগলে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি করবে, এবং বন্ধুদের প্রয়োজনে শেয়ার করবে, যাতে বন্ধুরাও পড়াটা এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ এখন যেভাবে গ্রীষ্মের দাবদাহ চলছে, স্কুল তোমাদের বা বিদ্যালয় কবে খুলবে সেটা বলাও যাচ্ছে না, সম্ভব নয়। যাই হোক, যে পরিস্থিতি আসুক, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আমি যতটা আমার বাড়ি থেকে তোমাদেরকে হেল্প করার করে যাব। ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থেকো।